7 বছর আমার এই মন্ত্রণালয়ে কখনো যোগাযোগ, কখনো সড়ক পরিবহন ও সেতু, নাম পরিবর্তন, দায়িত্বের পরিবর্তন হয়নি, নাম পরিবর্তন হয়েছে। তো বলেন কি, আমার যে কাজগুলো চলছে এই কাজগুলো শেষ করা, এটা আমার একটা প্রায়োরিটি। অগ্রাধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার, যেমন মেট্রো রেল, MRT লাইন 6, সড়কের কথাই বলছি। এখানে 3টি ব্রিজ খুব গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রামে, 4 লেন ব্রিজ, দ্বিতীয় কাশপুর, দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গুমল। এর মধ্যে কাশপুরের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। মেঘনা গোমতীও আশা করছি মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে আগামী বাজেটের আগেই 3টি ব্রিজ আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারবেন। যে 3টি ব্রিজের নির্মাণ ব্যয় 721 কোটি টাকার মতো কমে গেছে, যেটা একটা ইংরেজি দৈনিক যেটা ফ্রন্ট পেজে হেডিং করেছিল যে দিস অলসো হ্যাপেন্স ইন বাংলাদেশ। তো এছাড়া কর্ণফুলী টানেলের বোরিং মেশিন এসে গেছে। টানেলের বোরিং মেশিন আসার পর এটাও আমাদের ওপেনিং করতে হবে। প্রধানমন্ত্রীকে আমরা সামারি পাঠাচ্ছি। পদ্মা সেতু আপনারা জানেন, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। অনেকগুলো প্রজেক্ট, যেমন এখন আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাঝখানে ঝুলে ছিল, সেটা এখন গতি পেয়েছে কাজে, নতুন পিকআপ নিয়েছে। সে কাজটিও দ্রুত গতিতে এগিয়ে চলছে। তারপর আমাদের বাস র্যাপিড ট্রানজিট গাজীপুর থেকে এয়ারপোর্ট, সে কাজটিও চলমান। তারপরে বেশ আমাদের চন্দ্রা, কোনাবাড়ি, ভুলতা সহ কয়েকটি ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এই কাজগুলো সমাপ্ত করতে হবে। তাছাড়া আমাদের দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা ভাঙ্গা বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। কালও আমরা টুঙ্গিপাড়া যাওয়ার পথে নির্মাণ কাজ দেখে গেছি। তারপরে আমাদের এই রাস্তাটির কাজও খুব শিগগির জুনের মধ্যে শেষ হবে। সেটা হচ্ছে গাজীপুর থেকে এলেঙ্গা 4 লেন। এরপরে এলেঙ্গা থেকে রংপুর, এটা সাসেক প্রজেক্ট। তার পরবর্তী ফেজ আরম্ভ হবে রংপুর থেকে, একদিকে যাবে বুড়িমারি, ওদিকে যাবে পঞ্চগড়, 4 লেন। এগুলা এসব প্রজেক্ট ঠিক হয়ে আছে, এগুলো হবে, এগুলা ব্যত্যয় হওয়ার কোনো স্কোপ নেই। কিন্তু আমার এই কাজগুলো, চলমান কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি আরো 2টা ইম্পর্টেন্ট রোড প্রজেক্ট আছে,
একটা হলো ঢাকা সিলেট। এটা শুরু করার পদক্ষেপ নিতে যাচ্ছি। আর ফলে আরেকটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার। চট্টগ্রাম কক্সবাজার খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, এটাও 4 লেনিং প্রজেক্ট। এই দুটা কাজও পাশাপাশি নতুন আমরা শুরু করতে যাব। এটা এই বছরের জুনের আগে শুরু করার ইচ্ছা, বিশেষ করে ঢাকা সিলেট। ঢাকা চট্টগ্রাম হয়তো আরেকটু সময় নেবে। এটা পিপিপিতে হতে পারে। জাপান প্রজেক্টটা করবে এমন একটা আশ্বাস আমরা পেয়েছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। আমার প্রায়োরিটি হচ্ছে অন্য একটা বিষয়। আমার প্রায়োরিটি হচ্ছে এখানে প্রধান অগ্রাধিকার যেটা, সেটা হচ্ছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এই দুটি বিষয় আমার প্রধান অগ্রাধিকার। এটা আমি আমার প্রায়োরিটির মধ্যে নাম্বার 1 বলে মনে করছি। কারণ ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রজেক্টগুলো, এগুলো চলতে থাকবে, নতুনও হবে, কিন্তু শৃঙ্খলা ডিসিপ্লিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন সড়ক এবং পরিবহনে বিশৃঙ্খলা জিয়ে রেখে আমি যত প্রজেক্টই করি, যত নতুন নতুন সড়ক সেতুই করি না কেন, সেটা রেজাল্ট খুব বেশি ভালো হবে না। শৃঙ্খলা না থাকলে বড় বড় প্রজেক্ট করে তোলাম। 8 লেনের রাস্তা করলাম, সেখানে শৃঙ্খলা নেই, কাজে 8 লেন তো সুফল দিচ্ছে না। সুফল না দিলে 8 লেন করে কি লাভ? কাজে আমাকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, প্রথমত সড়কে, দ্বিতীয়ত পরিবহন। এই দুটি জায়গা আমি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। সেজন্য আমি মন্ত্রণালয়কে নিয়ে বসেছি, সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছি। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্দেশ যে কাজটি প্রথম করতে হবে। আর শৃঙ্খলার বিষয়টা প্রথম দিকেই করতে হবে, পরে আবার ইলেকশনের বিষয় আসবে, পলিটিক্যাল বিভিন্ন চাপ আসবে। কাজে এটা প্রথম রাতে বিড়াল মারার মতোই এই বিষয়গুলো আমাদের নজর দেওয়া দরকার, এবং সেটাই আমি বেছে নিয়েছি। সেটা তো একটা ফরম্যাট আছেই, কিভাবে শৃঙ্খলাটা কিভাবে ফিরিয়ে আনবো, সেটা তো আমার নিজস্ব কিছু কৌশল আছে। আর এগুলো খুব জেনারেল কিছু বিষয় আছে যেটা সবার জানা। সড়কে বিশৃঙ্খলা আছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এখন এই যে ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে, এটাও একটা বিশৃঙ্খলা। তারপর লাইসেন্সবিহীন গাড়ি চলছে, এটাও একটা বিশৃঙ্খলা। এদেরকে লাইসেন্স দিতে হবে। এবং এখানে এই যে মোটরসাইকেল একটা নতুন আতঙ্ক, এই যে নতুন উপদ্রব। এই মোটরসাইকেল একদিকে হেলমেটের ব্যবহার, ঢাকা শহরে আমরা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, কিন্তু বাইরে, ঢাকার বাইরে মোটরসাইকেল গুলো বেপরোয়া চলছে, কোন শৃঙ্খলা নেই, 3 জন উঠছে, তারপর আবার লাইসেন্স বিহীন চলছে, ফ্রি স্টাইল। তো এই বিষয়গুলোকে রাশ টেনে ধরা, এটা কাজটা অত সহজ নয়। আর খুব তাড়াতাড়ি করা যাবে এমনও নয়। তবে আমার মনে হয় আমরা যদি সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস হই এবং কোঅর্ডিনেটেড এফার্ট যদি আমরা এখানে নিয়োগ করি, তাহলে এই কাজটি সম্ভব। এটা আমি মনে করি যে এটা ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। কঠিন কিন্তু অসম্ভব। ডিফিকাল্ট তো বটেই, নানান বিষয় আছে এখানে, অনেক ডিফিকাল্ট তো বটেই, নানান বিষয় আছে এখানে,
অনেকেরই এখানে স্বার্থপূর্ণ হওয়ার আশঙ্কা আছে। কাজেই যার স্বার্থপূর্ণ হবে সে তো এখানে বাধা দেবে, এবং স্বার্থপূর্ণ যাদের হবে তারা সাধারণের চেয়ে অসাধারণ মানুষ বেশি। কাজে এই বিষয়গুলো ফেস করতে হবে। পারিনি বলেই তো নতুন করে উদ্যোগ নিচ্ছি, পারিনি বলেই তো উদ্যোগ নিচ্ছি। পারিনি কিছুই এমন তো নয়। এদেশে সড়ক যোগাযোগে যে উন্নয়ন হয়েছে এটা ইতিহাসে কোনো ইতিহাসে এটা এটা আপনাদের স্বীকার করতেই হবে। এই উন্নয়ন একটা বৈপ্লবিক উন্নয়ন, যেটা আগে কখনো ঘটেনি। হয়েছে কিছু। এখন 22টা সড়কের মধ্যে আমরা যে ছোট ছোট যানগুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে হয়তো দেখা গেছে যে এটা আমরা 80% করেছি, 20% পারিনি। 22 সড়ক, এবার আমরা আরো এরিয়া যোগ করব, এর সঙ্গে আরো সড়ক যুক্ত হবে এবং আরো বেশি বেশি করে আমরা আমাদের কাজের পরিধিটা বাড়াবো। এখন হবে ওভারনাইট ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন হবে না, কিন্তু কিছু হচ্ছে না তা তো নয়। তাহলে না হলে পদ্মা সেতু হচ্ছে কেমন করে এদেশে বলেন? কেউ কেউ ভেবেছিলেন পদ্মা সেতু হবে? বিশ্বব্যাংক যখন সরে যায়। এদেশে মেট্রো রেল হবে ভেবেছিলেন? এলিভেটেড ঝুলেছিল, কেউ কি ভেবেছিলেন আবার চালু হবে? কর্ণফুলী টানেলে ফান্ডিং নেই, ভেবেছিলেন এটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ তো হয়নি, কাজ চলছে। অবশেষে বোরিং মেশিনও চলে এসছে চট্টগ্রামে। কাজে হবে, হবে না কেন? হবে না এটা আমি বিশ্বাস করি না। আই লাভ দি ইম্পসিবল, আই এনজয় দি চ্যালেঞ্জেস। আমি বিশ্বাস করি হবে। আপনারা একটু সহযোগিতা করুন। এটা এই জন্যই বললাম, এখানে সব বিষয়গুলো আমার একার না, এখানে আরো অনেকেই আছেন, অনেক মন্ত্রণালয় আছে, সবাইকে নিয়েই আমি করতে চাই। আমি এখানে ঢাকা শহরটা ডিটিসি এর চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। ডিটিসিএ কে আমরা খুব ফাংশনাল করতে পারিনি, এটা হলো বাস্তবতা। আমি আমার আগের টেনিউরে আমি অনেক চেষ্টা করে ডিটিসিএ কে খুব একটা ফাংশনাল করতে পারিনি। ডিটিসিএ কে ফাংশনাল না করলে ঢাকা শহরে পরিস্থিতি আমরা ইমপ্রুভ করতে পারবো না। আর এখানে ফুটপাথগুলো রিক্লেম করতে হবে, পথচারীদের জন্য ফুটপাথ, এটা যেন আমরা শুধু মুখে নয় কাজেও বাস্তবায়ন করতে হবে। এটা একটা বিষয় খুব জরুরি। আর একটা হলো ছোট ছোট যানগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সে ব্যাপারে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একটা ঐকমত্য দরকার, এবং সে কাজটিও আমাদের করতে হবে। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর অফিসেরও এখানে একটা সেল আছে, কাজ করে যাচ্ছে যানজট নিরসনে। সব মিলিয়ে আমরা জয়েন্ট ফার দিয়ে আমি আশা করি এই কাজগুলো আস্তে আস্তে পরিস্থিতি উন্নত হবে, এবং আমরা এই শহরকে যানজট মুক্ত একটা শহর হিসাবে ঢাকা সিটিকে আমরা একটা আধুনিক শহরে রূপ দিতে পারবো, সেই প্রতীক্ষা আছি। এর মধ্যে আমাদের সাবওয়ে করব আমরা, পাতাল রেল হবে ঢাকা সিটিতে। অলরেডি আমাদের এমআরটি লাইন 1 and 5 এখানে একটিতে 16 কিলোমিটার পাতাল রেল আছে, আর একটিতে 13 কিলোমিটার আছে। এগুলো ফিজিবিলিটি অলরেডি ডান এবং কাজ শুরু হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এমআরটি লাইন মোট আরো 5টা হবে এখন যেটা হচ্ছে, এটা ছাড়াও সবকিছু মিলিয়ে আমাদের ভাবতে হবে। আমরা রাতারাতি দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে এমন আশা করে লাভ নেই। আমি হাল ছাড়ছি না। আমি আপনাদের সকলের সহযোগিতা, আমি শৃঙ্খলাকে আবারও বলছি, ডিসিপ্লিন ফিরিয়ে আনতেই হবে।
বলছি দেখা যায় যে কোনো ভিআইপি অনেক সময় দেখা যাচ্ছে নিয়ম মানে না, যেমন এবার নতুন ক্যাবিনেটের একজন সদস্যকে আমরা দেখলাম যে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যেতে ফেসবুকে উনি নিজেই এটা পোস্ট করেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম জেনারেল সেক্রেটারি অফ দি পার্টি, he expressed his regret for it. সে বলেছে যে ইটস এ মিস্টেক, আমি আর রিপিট করব। এই কথাটা সে খুব খোলা মনে আমার কাছে স্বীকার করেছে আমাদের মন্ত্রী, এবং সে রিগ্রেট এক্সপ্রেস করেছে। কাজে এরপর তো আমি কিছু বলতে পারি, সে তো বলেনি সঠিক করেছে। আমার ছোট্ট একটা প্রশ্ন, দ্বিতীয় মেয়াদে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী আপনাকে অভিনন্দন। প্রশ্নটা হচ্ছে, বর্তমান নতুন মন্ত্রিসভার সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং টুঙ্গিপাড়ায় তারা গাড়িতে চড়ে একসাথে গিয়েছে। এটা কি আগামী দিনে সড়কের যানজট নিরসন এবং মন্ত্রীদের গাড়ি বহরে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, এরকম কোনো দীর্ঘমেয়াদী প্ল্যানিং আছে কিনা? না, দেখুন, আমরা এটা একসঙ্গে গেছি, এটা অনেকগুলো গাড়ি, আবার অনেক গাড়ির সঙ্গে আবার অনেকগুলো প্রোটোকল গাড়ি, এতে আসলে তো যানজটের একটা কারণ হয়ে যায়। এরকম আমরা একটা প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এরকম একটা যাত্রা করেছি। 3টি বাসে আমরা 46 মিনিস্টারকে অ্যাকোমোডেট করেছি, সঙ্গে কয়েকজন এমপিও গেছে। তো এটাতে তো রাস্তায় দুর্ভোগের সংখ্যাটা কমে গেছে। তো এ ধরনের কাজগুলো তো আমাদের করতেই হবে, কারণ আমরা আমাদের নতুন যে ইশতেহার, এবারকার ইলেকশন যে ম্যানিফেস্টো, সেখানে আমরা জনস্বার্থে কাজ করার অঙ্গীকার করেছি। তো জনস্বার্থে কাজ করতে হলে জনদুর্ভোগের কথাও আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা কিছু কিছু বিষয়, আমরা বিজয় উৎসব করব, সে ডেটটা আমরা অন্যদিনও করতে পারতাম। আমরা ছুটির দিনে শনিবারে, যদিও কিছু সমস্যা তো হবেই, তারপরে আমরা এটাকে টলারেবল লেভেলে রাখার জন্য শনিবারের ডেটটা ঠিক করেছি 19 তারিখ। সচিবালয়ের অনেক কর্মকর্তারা একটা ইসে থাকে, মনে করেন ওই তাদের যে এক জায়গায় অনেক সচিব থাকে তাদের কোয়ার্টারে, সেক্ষেত্রে এরকম কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা যে এক গাড়িতে সবাই সচিবালয়ে আসে, তাহলে যানজট অনেক প্ল্যানিং আছে কিনা? এখন আলাদা আলাদা গাড়ি আছে সেরকম বিবেচনা এখনো হয়নি। হয়তো ক্যাবিনেটে প্রধানমন্ত্রী তিনি কিভাবে ভাবছেন সেটা, তিনি তো অনেক ক্যাবিনেট গঠনের মধ্য দিয়েই তিনি পজিটিভ নতুন কিছু ইশারা মেলে ধরেছেন। নতুন কিছু তিনি করবেন এবং পজিটিভ কিছু করবেন, এবং জনস্বার্থে তার কিছু করার, কিছু কঠিন স্টেপ নেওয়ার প্রধানমন্ত্রীর ইচ্ছে আছে। সেই ইচ্ছাটা তিনি কিন্তু প্রকাশ করে ফেলেছেন। এইবার দেখা গেল যে সাধারণত মন্ত্রীদের পিএস দেওয়া হয় মন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী, আবার যারা হন তাদেরকে আগে একটু বলা হয়। এবার এট এ টাইম এক যুগে সবাইকে দেওয়া হলো, মন্ত্রীরাও জানে না, পিএস যারা হয়েছেন তারাও, এটা কি কোনো বার্তা দেওয়ার জন্য একটু বলবে? যে কারণে কোনো কাজটা বেঠিক হয়নি, আমার তো মনে হয় প্রাইম মিনিস্টার বেছে বেছে এটা খোঁজ খবর নিয়ে দিয়েছেন, আমার মনে হয় ভালো হবে। আবার এইটাও সেই বার্তার সঙ্গে আছে যে সংশ্লিষ্ট মন্ত্রী তার অভিপ্রায় অনুযায়ী যদি পারফরমেন্স ভালো না হয়, তাহলে আমি একজনকে কেন রাখবো? সেটা আমার কাছে যেই জন আসছে নতুন পিএস হিসেবে যোগ দিয়েছেন, আমি তাকে যোগ দিতে বলেছি, যেহেতু পিএম এটা ঠিক করেছেন। আমি তাকে এটাও বলেছি যে আমি দেখব আপনার কার্যক্রম, দেখে পারফরমেন্স সঠিক না হলে আমি পিএম কে বলবো যে একে দিয়ে আমার চলছে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। পিএম পছন্দ করে দিয়েছেন, এটা তো অনেকের কেরিয়ার বা তাদের সবকিছু জেনে শুনে কমিটমেন্ট বা কাজের যে অভিজ্ঞতা, এসব নিয়েই তিনি পছন্দ করেছেন। দেখা যাক কি হয়।
আমাদের দেশের একটা রাজনৈতিক কথা ছিল দীর্ঘদিন আগে, যে রুলিং পার্টি তার দলের সেক্রেটারি জেনারেলকে এসডিআর বিভাগের দায়িত্ব দিয়ে থাকেন। আপনার দ্বারা এটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, এটা কি আপনার নিজস্ব অভিপ্রায় নাকি অন্য কোনো কারণে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, শুনুন, আমি আমাদের রাজস্ব সভাপতি হারুনুর রশিদ আপনার সঙ্গে সাক্ষাৎ করছেন কিছুক্ষণ আগে, এখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হলো নাকি অন্য কোনো ব্যক্তিগত সেগুলো থাকার জন্য গেছে? কেন জাসদ সভাপতি, আমরা তো 14 দল করি, এখনো আছি। তো 14 দলের একজন নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আলাপ করতে কোনো বাধা আছে? আলাপ করতেই পারেন, যে কোনো ইস্যু নিয়ে করতে পারেন। আর 14 দল একটা রাজনৈতিক জোট। 14 দলটা কিন্তু কৌশলগত অ্যালায়েন্স না, এটা একটা রাজনৈতিক জোট। তো এবং এটা শুধু নির্বাচনী জোট না, এটা একটা রাজনৈতিক জোট। 14 দলের সাথে আমাদের এক্সচেঞ্জেস অ্যান্ড ইন্টারাকশন এটা হয়েই থাকে। তো সেই হিসাবে হতেই পারে, এখানে কোনো অসুবিধা আছে বলতে আমি মনে করি না। কে না, এই ধরনের কোনো কথা তিনি বলেন, সম্পূর্ণ ভিন্ন দুই একটা ইস্যু নিয়ে আলাদা। মাননীয় আমার দুটো প্রশ্ন, সেটি হচ্ছে গত ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা ছিল ঢাকা থেকে পঞ্চগড় হয়ে নেপাল বা সড়ক পথে, সেটার কি অবস্থা? আর আপনি ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা সিলেটের যে শুরু হওয়ার কাজ শুরু হওয়ার কথা বলছেন, এটা বাজেট আসলে চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা সিলেট বাজেটটা তো এখন কনসেপ্টটা যখন প্রকাশ হবে তখনই বাজেটটা জানা যাবে। বাজেট নিয়ে আমাদের কনসেপ্টটা যখন প্রকাশ হবে তখনই বাজেটটা জানা যাবে। বাজেট নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আর এই বাজেট নিয়েই তো একটা চাইনিজ কোম্পানির সাথে আমাদের সিলেট সড়ক নিয়ে কিছুটা জটিলতা হয়। তারা যতটা তাদের এস্টিমেটেড কস্ট ছিল আমরা অতটা চাইনি, এবং আমরা মনে করেছি আরো কম টাকা করা যায়। এটা একটা বিষয়। পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটেছে, দুঃখজনক, অনভিপ্রেত, সেটা আপনার ভালো করে জানেন। কারণ দেশে যেতেই করা হবে আমাদের জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে করা হবে। আমরা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এখন রাস্তা করার জন্য আমরা বাজেট যার ইচ্ছে মতো করবো, সেটা তো হয় না। এটা বরাদ্দ তো হতে হবে, যেটা যে বাজেট রিজনেবল হতে হবে, রিজনেবল বরাদ্দ এবং কোয়ালিটি কাজের নিশ্চয়তা থাকতে হবে। সেটা বিবেচনা রেখেই আমরা এটা একটু আমাদের যে বিবিআইএন, তো এখানে ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটান, এখানে আসলে সবচেয়ে কম সমস্যাটা যে দেশকে নিয়ে হওয়ার কথা, সেখানেই তাদের পার্লামেন্টের অনুমোদনটা এখনো পাওয়া যায়নি। তাদের উচ্চ কক্ষের পার্লামেন্টের যে আপার হাউসের অনুমোদনটা এখনো আসেনি, সেগুলো ভুটান। ভুটানের এই অনুমোদনটা হয়ে গেলে এরপর আমরা যাত্রা শুরু করতে পারি। নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া এটা ঠিক আছে। ভুটানে একটু সমস্যা হচ্ছে, পার্লামেন্টের রেটিফিকেশন লাগে, সেটা হয়ে গেলে আমরা কিক অফ করতে পারবো। না, করা যায়নি, যায়নি। এখানে তো কেন যায়নি এটা আপনার নিজেরাই জানেন কেন যায়নি। এখানে নানান সংস্থা একসঙ্গে কাজ করছে, কোঅর্ডিনেশনটা সেভাবে হয়নি। কোঅর্ডিনেশনটা হলে তো কাজটা এগুতো। যেমন আমরা এখানে রেলের একটা জায়গা চেয়েছিলাম, সেটা এমন এক জটিল অবস্থা যে এই জায়গাটা আমরা আজও উদ্ধার করতে পারিনি টার্মিনাল করার জন্য। এরকম কিছু ব্যাপার আছে, মন্ত্রী চাইলেও পারেন নাই। মন্ত্রী একাই তো মন্ত্রণালয়ের সব না, মন্ত্রী চাইলেই সবকিছু করতে পারেন। তো এইসব বিষয়গুলো আমরা আগে হয়নি বলে এখন হবে না, এমন হতাশা আমার মধ্যে নেই।
আমি মনে করি হয় নাই, সামনে হবে।